হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিত্য নতুন ভালোবাসার পাঠ গল্পগুলি সবার আগে শুনতে আমাদের অপূর্ণতা ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। রাত 12টা বাজে। বর্ষা রুম থেকে বেরিয়ে চুপি চুপি হেঁটে অভ্রের রুমের দিকে চলে গেল। ভেজা দরজাটা একটা ধাক্কা দিতে হালকা খুলে গেল। ঘুটঘুটে অন্ধকার। বর্ষা দরজাটা আর একটু ঠেলে দিল। সে হঠাৎ একটি উচ্চ এবং গম্ভীর কণ্ঠস্বর শুনতে পেয়ে সোজা হয়ে দাঁড়ালো। তুই আমার ঘরে উকি দিচ্ছিস কেন? বর্ষা উত্তর দিল না। অভ্র তাকে পাশ কাটিয়ে রুমে চলে গেল। তারপর সুইচ টিপে ঘরের বাতি ধরালো। হ্যান্ডব্যাগটা বিছানায় রাখলো। শার্টের বোতাম দুটো খুলে বর্ষার দিকে তাকালো। আগের চেয়ে দ্বিগুণ গম্ভীর গলায় বলল, তুই প্রশ্নের উত্তর দিচ্ছিস না কেন? এত রাতে এখানে কি করিস? লম্বা চওড়া বলিষ্ঠ মানুষটার সামনে তাকে প্রায় ছোট মনে হয়। সে তার দিকে ভুরকুটি করে তাকালো। দ্বিতীয়বার প্রশ্ন করার পর উত্তর না পেয়ে অভ্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বিছানায় বসল। অভ্র গম্ভীর গলায় বলল, কথা বলছিস না কেন? আমি কি চাচিকে ডাকবো? বর্ষা কাতর গলায় বলল, আমি পানি খেতে চাচ্ছিলাম অভ্র ভাই। এই ঘরের দরজা খোলা দেখি। তাছাড়া তুমি দরজা খুলে ঘুমাও না। অভ্র ঝাঝালো গলায় বলল, বড়দের ঘরে উকি দেওয়া চাচির কাছে বিচার দিতে হবে। বর্ষা ঠোঁট উল্টিয়ে মাথা নিচু করে রইল। নিচু গলায় বলল, সরি অভ্র ভাই, আর হবে না। ঠোঁট চেপে ঘরের দিকে চলে গেল। অভ্র জোরে নিঃশ্বাস ফেলল। তারপর আওয়াজ তুলে বলে, বর্ষা শোন। বর্ষা থেমে গেল। সে বলল, আমি আর তোমার কোনো কথা শুনবো না অভ্র ভাই, তুমি খুব বাচ্চা। সকালে অনেক হয়েছে। তিনি বর্ষার রুমে এলো। বর্ষা ঘুমাচ্ছিল। মুখ থেকে কাঁথা সরিয়ে মৃদু স্বরে ডাকলো, বর্ষা, এই বর্ষা উঠ, মা তোকে ডাকছে। ঘুমন্ত কণ্ঠে বলল, আমাকে ডেকেছে কেন? আমি জানি না, তোকে ডাকে তোকে বলবে। বলল তিনি। তারপর দরজা দিকে এগিয়ে গিয়ে বলল, মা অব্রুর ঘরে। জোরে জোরে নিঃশ্বাস ফেলে অভ্রের ঘরে এলো। আসিফা বেগম বিছানায় বসে আছেন। তিনি তার ছেলের টি শার্ট আর প্যান্ট ভাজছেন। বর্ষা বলল, বড় আম্মু, তুমি আমাকে ডেকেছ? আসিফা বেগম তার দিকে তাকান। বলেন, হ্যাঁ বস। তুই 2 দিন হলো হোস্টেল থেকে আসছিস, কিন্তু ব্যস্ততার কারণে তোর সাথে বেশি কথা বলতে পারলাম না। তোর সেখানে কোনো সমস্যা হয়? খাবার দাবার কেমন? বর্ষা ক্ষীণ গলায় বলল, কোনো সমস্যা নেই বড় আম্মু। আর জানো তো, খেতে একটু সমস্যা হয়। হোস্টেলের কাজের মেয়ে ভালো রান্না করে না। আসিফা বেগম বর্ষার মাথায় হাত বুলিয়ে বললেন, কী খাবি বল, যে কয়দিন থাকবি তোর পছন্দ মতো রান্না করব। তোমাকে আলাদা করে কষ্ট করতে হবে না বড় আম্মু। বাকিরা যা খাবে আমিও তাই খাবো। দূর পাগল, সবাই ঘরে থাকে, তুই 3 মাসে একবার আসিস। তুই আর সবাই এক না। তুমি যা খুশি রান্না করো বড় আম্মু। বাড়ির সামনে উত্তর পাশে বাগানের মাঝখানে একটা আড্ডার কটেজ রয়েছে। বর্ষা কটেজ যেতে লাগলো। ভাই বোনেরা সেখানে নাস্তা খায় আর বসে বসে গল্প করে। কটেজের কাছে আসতেই বর্ষা তার পায়ের ওপর পড়ল। শব্দ শুনে সবাই তার দিকে তাকালো। তিনি এগিয়ে গিয়ে বিরক্ত গলায় বলল, দেখে হাঁটা উচিত, এখন উঠ আমার হাত ধরে। বর্ষা রাগী গলায় বলল,
কে এখানে কলার ছোকলা ফেলেছে? অভ্র বাম হাতের তর্জনী কপালে রেখে বলল। আমি ভুলে ফেলেছি। সেখানেই থেমে থাকেনি বর্ষা। সে রুমে চলে গেল। সারাদিন ঘর থেকে বের হয়নি। সন্ধ্যায় বেরিয়ে নিচে গেল। সবাই ডাইনিং রুমে বসে জরুরি আলোচনা করছে। তাদের কাছে বসে দেখা গেল অভ্র ভাইয়ের বিয়ের কেনাকাটা নিয়ে আলোচনা করছে। আর যা কিছু কিনতে হবে তার একটি তালিকা তৈরি করছে। সেখান থেকে বর্ষা উঠে গেল। অন্ধকারে ছাদে এসে দাঁড়ালো। সে অন্ধকারকে খুব ভয় পায়। সন্ধ্যের পর বারান্দায়ও যায় না, ঘরের আলো জ্বালিয়ে ঘুমায়। আজ হঠাৎ করেই ভয় কেটে গেল। হুট করেই নীরবে কাঁদতে লাগলো। আকাশের দিকে তাকিয়ে মলিন গলায় বলল, অভ্র ভাই বিয়ে করছেন? তুই কাঁদছিস কেন? কি হয়েছে? পুরুষ কণ্ঠ শুনে চমকে উঠল বর্ষা। তাড়াতাড়ি চোখের জল মুছে নিল। বর্ষা বাম থেকে ডানে নিবিড়ভাবে মাথা নাড়ালো। অন্ধকারে অভ্র তার অভিব্যক্তি দেখতে পেল না। বর্ষা জিজ্ঞাসা করল, অভ্র ভাই হুম। তোমার বিয়ে ঠিক হয়েছে? হ্যাঁ, অফিস থেকে 15 দিনের ছুটি আছে। এর মধ্যে মা ঘরোয়া বিয়ে চায়। তাছাড়া মা আগে থেকেই সব ঠিক করে রাখছিল। আমার কোনো প্রিয় মানুষ নেই, তাই আর না করতে পারলাম না। বর্ষা রুমে এলো। কাপড় গুছিয়ে ব্যাগ গুছিয়ে নিল। আলমারি থেকে টাকা বের করলো। 2 দিন পর অভ্রের বিয়ে। বর্ষার হঠাৎ চলে যাওয়া মেনে নিতে পারছে না তার বাবা মা। সকালে চিঠি লিখে কোথাও চলে যায়। শাহরিয়া খান বারবার লেখাটা পড়েন। বাবা, তুমি আমাকে মাফ করে দাও। আমি আর এই দম বন্ধ করা ব্যথা সহ্য করতে পারছি না। চলে যাচ্ছে বহুদূরে, অজানায়। তুমি খোঁজো না আমায়। আমি চাইলে একদিন ফিরে আসব। বর্ষাকে খুঁজে পাওয়া যায়নি। এ কারণে বিয়ে স্থগিত করা হয়েছে। অভ্র বর্ষার রুমে এলো কারোর সাথে তার সম্পর্ক আছে কিনা তা জানার জন্য। রুমে তল্লাশি শুরু করে। আলমারির কাপড় চোপড় উল্টে পাল্টে হঠাৎ একটা ছবি দেখল। ছবিটি বারবার তার নজর কাটছে। ছবিটি যে তার। লাল কলম দিয়ে প্রচুর প্রেমের শিল্পী 8 আঁকা এবং ছোট অক্ষরে লেখা, অভ্র ভাই আমি তোমাকে ভালোবাসি। অভ্র ভাই আমি তোমাকে ভালোবাসি। 2 মাস পর অফিসের কাছে অভ্র গেছে সিলেটে নিদানপুর। হঠাৎ গাড়িটি রাস্তার উপর নষ্ট হয়ে পড়লে সে নামে। কিছুক্ষণ দাঁড়িয়ে চারপাশে প্রকৃতির দিকে তাকিয়ে রইল। হঠাৎ একটা মেয়েকে যেতে দেখে অভ্র তার দিকে তাকিয়ে সামনে এগিয়ে গেল। সে পেছন ফিরে তাকাবে বলে আশা করেছিল, কিন্তু মেয়েটি তা করেনি। পুচকাস্টিং রোড থেকে নেমে সেই মেঠোপথ ধরে হাঁটতে শুরু করলো। রাস্তার পাশে একটা বিলে ভাসছে পদ্ম। নৌকা নিয়ে বিল থেকে পদ্ম ফুল নিয়ে যাচ্ছে শিশুরা। মাটিতে লাল কৃষ্ণচূড়া পড়ে আছে। মেয়ের শাড়ির আঁচল মাটিতে হামাগুড়ি দিচ্ছে। অভ্র হঠাৎ জোরে ডাক দিল, বর্ষু। মেয়েটির পা থেমে গেল। সে ফিরে তাকালো। বর্ষা মাথা নিচু করে চলে যেতে লাগলো। অভ্র দৌড়ের সামনে এসে দাঁড়ালো। তাকে সামনে দেখে নির্বিশেষে তার দিকে তাকিয়ে বলল, আমি তোকে অনেক জায়গায় খুঁজেছি, আর তুই এখানে লুকিয়ে আছিস? বর্ষা অভিমানী গলায় বলল, অভ্র ভাই খুঁজছো কেন? অভ্র কথা বাড়ালো না। হঠাৎ বর্ষাকে 2 হাতে ধরে তার বুকে চেপে ধরল। বর্ষা বলল, কি করছো? ছাড়ো। অভ্র আরো শক্ত করে জড়িয়ে ধরল। ফিসফিস করে বলল, আমি সারার জন্য ধরিনি। ছেলেগুলো ঘাসের উপর কিছু পদ্ম ফেলে গেছে। অভ্র সেখান থেকে একটা নিয়ে বর্ষার হাতে দিল। তারপর বর্ষার 2 হাত ধরে বলল, তুই
তুই ভালোবাসার এক বিন্দু সুখ খুঁজে পেয়েছি তো মায়াবী মুখ, তুই আমার জ্যোৎস্না রাতের ফুল, আমি তোকে দেখতে ব্যাকুল। বর্ষা বলল, তোমার বউ আছে অভ্র ভাই, আমার হাত ছেড়ে দাও। অভ্র বর্ষার কপালে তার কপাল ঠেকিয়ে দিল, মোহিত গলায় বলল, আমি বিয়ে করিনি, তোর ঘরে আমার একটা ছবি দেখেছি। বলে থামল অভ্র, সঙ্গে সঙ্গে বর্ষার কপালে টোকা দিয়ে জিজ্ঞাসা করলো, তুই কি, কোন ধাতু দিয়ে তৈরি তুই? একবারও বলতেও পারিসনি আমাকে ভালোবাসিস। বর্ষা বলল, তুমি আমাকে দেখলেই ধমক দিতে, তো আমি কিভাবে বলবো? অভ্র হাসলো, সে আবার তাকে বুকের সাথে মিশিয়ে নিল। গম্ভীর পুরুষ এক নিমেষেই নরম হয়ে গেল। মাতাল কণ্ঠে বলল, তুমি আমার লাজুক কন্যা, তুমি আমার সন্ধ্যাবালা, তুমি আমার প্রথম অনুভূতি, তুমি আমার ছিন্ন পদ্মাবতী।